প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, গতকালের ভিডিও আমরা শেষ করেছিলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি আমেরিকা গিয়েছেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর আমন্ত্রণে সেখানে সিল্কা প্যাক্ট নামে একটা বিশাল ধরনের প্যাক্ট হতে যাচ্ছে। সেই চুক্তি সম্পাদনের জন্য সেখানে তিনি হাজির হয়েছেন। আজকে সেই সূত্রে আমরা জানতে পেরেছি যে চুক্তি সম্পাদন হয়ে গেছে। এই সিল্কা প্যাক্ট হচ্ছে আইটিটি এবং আধুনিক প্রযুক্তির উপরে একটা বড় প্রোগ্রাম, সারা বিশ্বজুড়ে এটা হবে এবং 2036 সাল পর্যন্ত ভারতের সঙ্গে এটা কন্টিনিউ করার জন্য আমেরিকার চুক্তি স্বাক্ষর হয়েছে। তো এইটার মধ্যে আলাপ আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের কথাটা উঠেছে। সেখানে বাংলাদেশের বিষয়টাও প্রাধান্য পেয়েছে এবং আজ যেটা আমরা জানতে পেরেছি যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় 20 মিনিট টেলিফোনে কথা বলেছেন। কী নিয়ে আলাপ হয়েছে সেটা কোনো প্রকাশ পায়নি। কাজেই কোনো রকম মন গড়া কথা বলে আমরা কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে চাই না, যতক্ষণ পর্যন্ত না জয়শঙ্করজির মুখ থেকে বা তার কোনো সাংবাদিক সম্মেলন থেকে অথবা তার পররাষ্ট্র বিভাগ থেকে কোনো তথ্য না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন অনেকক্ষণ ধরে কথা হয়েছে, নিশ্চয়ই কোনো একটা আশার আলো আমরা আশা করতে পারি। দেখা যাক কালকে মিস্টার জয়শঙ্কর ফিরে আসবেন, উনি আসবার পর কোনো তথ্য প্রকাশ করেন কি না যে সেখানে বাংলাদেশ নিয়ে কী সলিউশন হতে যাচ্ছে। এদিকে আমরা বাংলাদেশের নির্বাচন সম্পর্কে দু একটা কথা বলি। আপনারা সবাই জানেন, বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া যাকে বলে, তার মাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে। আপনারা সবসময় জানতে পারছেন, কেউ বলছে ভারত থেকে নির্বাচন হবে, কোনো চ্যানেল বলছে যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেনাবাহিনী প্রধান বলছেন যে নির্বাচন যে কোনো প্রকারে হতে হবে। আবার প্রধান উপদেষ্টা সূত্রে জানা যাচ্ছে, তিনি বলছেন যে আর্মিকে নির্বাচনের বুথে ঢুকতে দেওয়া হবে না, তারা বাইরে ডিউটি করবে। তারপরে সমস্ত ইউএন অফিস থেকে আরম্ভ করে ডিসিদের অফিস পর্যন্ত সব জায়গায় নাকি ডক্টর ইউনূসের সরকার নির্দেশ দিয়েছেন নার পক্ষে ভোট দেওয়ার জন্য। তারা সবগুলো ব্যাংক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে প্রচার করা হচ্ছে নার পক্ষে ভোট দেওয়ার জন্য। আবার অন্য এক দল বলছেন, আমরা গণমাধ্যম সূত্রে জানতে পারছি যে মাঠ পুরোপুরি বিএনপির সমর্থনেই আছে এবং যদি নির্বাচনটা মোটামুটি একটু স্বচ্ছ হয় তাহলে বিএনপি জিতে যাবে। তো যাই হোক, আবার কেউ বলছেন যে নির্বাচন হবেই না। দেখা যাক 12 তারিখ পর্যন্ত কী হয়। এই সমস্ত সময় কালা চলতে থাকুক। তো আমাদের আজকের যে বিষয়টা, সে বিষয় সম্পর্কে আমি শুরু করি। আমার আজকের প্রসঙ্গের নাম দিয়েছি আমি প্রধান উপদেষ্টার মহাপ্রয়াণ। তাহলে আপনারা প্রশ্নই করতে পারেন যে তাহলে কি তার সময় হয়ে গেছে? কদিন ধরেই তো আমরা বলছি যে সময় হয়ে গেছে, তিনি যাচ্ছেন, তার উপদেষ্টা পরিষদ ভেঙে যাচ্ছে, উপদেষ্টা পরিষদের সব লাল পাসপোর্ট জমা দিচ্ছে, সাধারণ পাসপোর্টে ভিসা তারা গ্রহণ করছে বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার জন্য এবং টিকিটপত্র নেই, কাটা হয়ে যাচ্ছে। এই সমস্ত খবর আপনারা জানেন, আমরা এগুলো বলেওছি। আজকে নতুন একটা গল্প আপনাদের শোনাবে, এটা নিঃস্বার্থ একটা গল্প। কদিন আগে আমার এক বন্ধুর সঙ্গে আমি গেলাম পুরানো পল্টনে আমাদের এজি অফিসে, কারণ ঘর থেকে বেরোতে পারি না, নানান রকম আমরা মুক্তিযোদ্ধা, কখন কোথায় কে ধর্মে মারবে দেখিয়ে দেবে। কারণ এই মুক্তিযোদ্ধাদেরকে কেন্দ্র করেই তো সেই জুলাইয়ের আন্দোলন। কাজে পেনশন টেনশন না যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এদিকে মোহাম্মদপুরের গলির ভিতর দিয়ে গিয়ে ওই সোনালী ব্যাংক থেকে আমরা আমাদের এটা তুলে আনতাম, পেনশনটা তুলে আনতাম, সেটা হচ্ছে না, কারণ টাকাই জমা হচ্ছে না। তো গেলাম এটা যে আমরা বেঁচে আসি এই হাজিরা দিতে হয় প্রতি বছর, হাজিরাতে দেওয়ার জন্য। ওখানে যাওয়ার পর অকালে বৃষ্টি হয়ে গেল, রাস্তা একদম মোড়ে, ওই যে পল্টনের মোড়ে, ওখানে রাস্তা পানি টয়টম্বর হয়ে গেছে। তো যাই হোক, কোনো রকমভাবে হাজিরা দিয়ে ওইটা ঠিক করে বেরিয়ে আসলাম।
বৃষ্টি তখন থেমে গেছে, দুইজন রওনা দিলাম। হাঁটুর উপরে পানি, আমার বন্ধু আগে আগে যায়। তার অভ্যাসই হচ্ছে সে যখন হাঁটা ধরে পিছন দিকে তাকায় দেখে না যে কার কী হলো। তো আমি হাঁটতে গিয়ে হাঁটু পানি একদম ম্যান হোলের মধ্যে আমি চলে গেছি। আর মাজার উপর পর্যন্ত চলে গিয়ে দুই হাত দিয়ে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, কারণ পানির নিচে দেখা যাচ্ছে না। ওখানে ম্যান হোলটা প্রায় 12 আনাই ফাঁক হয়ে আছে, 4 আনার উপর টিকে আছে। তো যাই হোক, কোনো রকমভাবে ওঠে, কোনো পাবলিক আমাকে সহযোগিতা করলো না, সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সবারই ভয়, কে কোন মতলবে কোথায় কী করে। দেশের মধ্যে তো অবস্থা আপনারা সবাই জানেন। যাই হোক, আমি অনেক কষ্ট করে ম্যানহোলটাকে সেট করার জন্য চেষ্টা করতে থাকছি, এটাকে টেনে তুললাম কষ্ট করে। তখন কয়েকজন পাবলিক চোর 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 করে এই ম্যানহোল চুরি করে নিয়ে যাচ্ছে, আমাকে ধরলে এসে। যাই হোক, কয়েকটা পিঠের উপর যে 2-1টা পড়লো, এটা আর আমি লজ্জার খাতিরে কী করে বলি। আবার কিছু ভালো ভাবলে তারা বলতে যে ভাই এ সমস্ত মারধরের কোনো দরকার নাই, এই ম্যানহোল চুরি করতেছিল এই লোক, তাকে নিয়ে চলে, এই যে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে কাছাকাছি আজকে নিয়ে যাওয়া, ওখানে আমরা সোপর্দ করে আসি পুলিশের কাছে, তার বিচার হোক, এবং খুব তাড়াতাড়ি বিচার হয়ে যাবে ট্রাইব্যুনালে গেলে। যাই হোক, আমাকে উপস্থাপন করা হলো, ট্রাইব্যুনাল নিয়ে গেল, পুলিশের হাতে দিল, পুলিশ নিয়ে উপস্থিত করলো। ট্রাইব্যুনাল সবার মুখে সব কিছু শুনে আমাকে চোর সাব্যস্ত করে আমার ফাঁসির হুকুম দিয়ে দিল। এটা কিন্তু ভাই একটা গল্প আগেই বলে নিয়েছি। ফাঁসির হুকুম দেওয়ার পরে ফাঁসি তো তাৎক্ষণিকভাবে কার্যকরী হবে, কারণ ওটা ট্রাইব্যুনালের রায়, আর যেমন তেমন কোনো ব্যাপার নয়। এর আগে ওখান থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আদেশ হয়েছে ওই জায়গায়, আমারও হয়ে গেল ফাঁসির আদেশ। এই কী করার জন্য? এই চুরি করার জন্য, ম্যানহোল চুরি করার জন্য। এমনকি ম্যানহোল আমি যাচ্ছিলাম, মরে যাচ্ছিলাম, পরে ম্যানহোলে পরে 12 আনা ফাঁক হয়ে গেছে, 4 আনা জায়গা ছিল, তার মধ্যে দিয়ে ঢুকে গেছি। সে সম্পর্কে কোনো করই হলো না, আমাকে দিয়ে দিল ফাঁসির হুকুম। তো যাই হোক, একজন ফাঁসির আসামিকে শেষ পর্যন্ত জিজ্ঞেস করা ফাঁসিতে যাওয়ার আগে যে ভাই আপনার শেষ ইচ্ছা কী, আমাকে জিজ্ঞেস করা হলো। তা আমি বললাম যে ভাই আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে একটু দেখা করতে চাই। তো যাই হোক, সেটা অ্যালাউ করা হলো, কোর্টে অ্যালাউ করলে আমাকে প্রধান উপদেষ্টার সামনে নিয়ে হাজির করা হলো। প্রধান উপদেষ্টা সব শুনে বললো যে হ্যাঁ বলেন, আপনার শেষ ইচ্ছাটিকে আপনি কী জন্যে আসছেন? তারপরে হুজুর, আপনার দেশের জানের মালের মালিক, আমার তো ফাঁসির হুকুম হয়ে গেছে, আপনারা জানেন আমি মরে যাব। তা আমার কাছে একটা অমূল্য সম্পদ আছে। আমি একসময় আমেরিকা ছিলাম, কাজ করতাম ওখানে, এবং বিশাল এক লোকের সঙ্গে আমার পরিচয় ছিল। তার নাম হলো সরোজ, তিনি নাকি ডিপ স্টেটের মালিক, অনেক টাকা পয়সার মালিক। তিনি একটা জিনিস আমাকে দিয়েছিলেন, সেই জিনিসটা আমার কাছে রয়ে গেছে। সেটা আমি আমি কখনো করিনি ভয়তে, কিন্তু আমি একটা গরিব মানুষ, সাধারণ মানুষ, এগুলো ব্যবহার করতে যে কিস্তিতে কী হয়। আমি বলে কী জিনিসটা কি? প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলো। ওই হুজুর এটা আর কিছু, এটা একটা বৃক্ষের বীজ। আমাকে বলা হয়েছিল যে বৃক্ষের বীজ অত্যন্ত সৎ, যে জীবনে কোনোদিন দুর্নীতি করে নাই, ঘুষ খায় নাই, কারোর কাছ থেকে ফাঁকি দিয়ে কোনো সম্পদ সে লুণ্ঠন করেনি, কোনো সুদের ব্যবসা করেনি, খুব পারফেক্ট একটা লোক। যদি এই বীজটা মাটির মধ্যে পোতে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা একটা বৃক্ষ রূপান্তরিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফল ধরবে, ওই ফলের কাছে যা চাওয়া যাবে তাই সে দিয়ে দেবে। তুমি যদি বলো তোমার বাড়িটা সোনা দিয়ে মুড়িয়ে দিক, সঙ্গে সঙ্গে তাই হয়ে যাবে। যদি বলো যে দেশটা সোনার বাংলা হয়ে যাক, সঙ্গে সঙ্গে সোনার বাংলা হয়ে যাবে। এই বীজটা এত গুণ, সেটা আমার কাছে রয়ে গেছে। এই বীজটা আমি দেশের আপনার প্রধান উপদেষ্টা মরার আগে আপনার কাছে দিয়ে যেতে চাই। তো কন্ডিশন হচ্ছে এই, সৎ, জীবনে কিন্তু ঘুষ খায় নাই, দুর্নীতি করে নাই, তার ভিতরে কোনো ইনপারফেকশন নেই, এবং পারফেক্ট একজন লোক, জীবনে সুদ দুর্নীতি কিছুই করেনি, সে যদি করে তাহলে গাছটা সঙ্গে সঙ্গে বীজ থেকে বৃক্ষ হবে, আর না হয় ওই গাছটা মাটিতে পোতার সঙ্গে সঙ্গে সে মারা যাবে। এই হলো এই অবস্থা। তো আমার এই কথা শুনে উপদেষ্টার সাথে তো খুব বিশাল ভাবনায় পড়ে গেল, মাথা চুলকালেন। না, আমি এটা নিতে পারছি না এই মুহূর্তে। তা তার যে সাংবাদিক ছিল তাদেরকে উনি বললেন, এই সব উপদেষ্টাদের ডাকো আমার কাছে। তো সব উপদেষ্টারা আইলেন, মায় আমাদের সেই আসিফ নজরুল আইনমন্ত্রী সহ, আইন উপদেষ্টা সহ, যে সমস্ত পোলাপান উপদেষ্টা তাদেরকে ডাকা হলো। তারাও আসলো, সব ভেঙে চুরে তাদেরকে বলা হলো যে এই বিষটা তোমরা যে নিজেকে যে পারফেক্ট বলে মনে করো, নিরাপদ বলে মনে করো, জীবনে কোনো দিন কোনো আকাম কারণে সে নাও, নিয়ে এটা মাইতে পোতো, দেশটাকে তাড়াতাড়ি আমরা যা ধ্বংস করেছি, যেটা নষ্ট হয়েছে সবগুলো আবার ফিরে নিয়ে এসে দেশটাকে ভালো করি। কেউ নিতে রাজি হলো না।
তখন আমরা হুজুরে ফলা আমি কী করবো, এই বিষটা কী করবো, এটা তো আমি মরে যাবো, এটা তো আমার ফাঁসি হয়ে যাবে, এটা আমি দিয়ে যাই আপনার কাছে আসছিলাম, আপনি একটা ব্যবস্থা করেন। তো হুজুর বলে, না না, আমি তো দেখলে তো কেউ টেনে নিল না, আমিও ভয় পাচ্ছি, কোথায় কোনো অকাম কাম করে বসেছি। আর সুদের কথা তো বলছে, আমি এই আগে তো সুদের ব্যবসায় করেছি, আমার তো গ্রামীণ ব্যাংক আছে, সেখান থেকে তো আমি সুদ খাই না। আমি বাবা এইটা নিয়ে বুনতে যাবার সঙ্গে সঙ্গে মারা যাব, এটা আমি নিতে পারবো না। তা আমি তখন একটু যোগে, না হুজুরে নিতেই হবে, আমি মরে যাবো, কাউকে তো দিয়ে যেতে হবে, দেশটাকে তো বাঁচাতে হবে, যদি এটা ভালো কাজ হয় হোক বলে হুজুরের দিকে আঁকলাম। হুজুর গেলে দিল দৌড়, দৌড় দিয়ে এই সিঁড়ি দিয়ে নামতে যায়, পড়িয়ে হ্যাঁ অজ্ঞান হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম, আরে বাবা, এক বেদ আমার ফাঁসি হয়েছে, আবার এই যে প্রধান উপদেষ্টা যদি এখন মরিয়ে যায়, হঠাৎ হার্টফেল করলো, সিঁড়ির উপর পড়িয়ে যদি না বাঁচছে, তাহলে আমার তারপর 2বার করে ফাঁসি হবে। তা আমি এই সুযোগে পালাই। তো আমার এই গল্প এখানেই শেষ। কেমন লাগে বন্ধুরা বলবেন, এরপর মন্তব্য দিবেন। এটার আমি নাম দিয়েছি প্রধান উপদেষ্টা মহাপ্রয়াণ। তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।